আফিয়া তার স্বামী আসিফের সঙ্গে পুরুলিয়া গ্রামে বসবাস করত। তারা খুবই ধনী ছিল। আসিফের নিজস্ব একটা বড় কোম্পানি ছিল। সেই কোম্পানিতে অনেক মানুষ কাজ করত। সেখান থেকেই আসিফ মোটা টাকা ইনকাম করত। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। রমজানের প্রথম দিন থেকেই আফিয়া ঈদে শপিং করার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিল। একদিন আফিয়া আসিফকে বলে, বলছি শোনো না, এই ঈদে আমি কিন্তু অনেকগুলো ড্রেস নেব। আচ্ছা ঠিক আছে, ঈদ তো এখন বাকি আছে, তুমি এখন থেকেই শপিং করার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছো? ঠিক আছে, তোমার যতটা ড্রেস কেনার মন যায় ততটাই কিনবে। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তুমি সত্যি বলছো আসিফ? আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ গো, সত্যি বলছি। তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই নেবে। আর তোমার যে কটা ড্রেস পছন্দ হবে আমি তোমাকে সেই ড্রেসই কিনে দেবো। আজ বিকালে শপিং করতে যাওয়া হবে, কেমন? এই বলে আসিফ এবং আফিয়া বিকেলবেলা শপিং করতে বেরিয়ে পড়ে। তারা একটা বড় শপিং মলে যায়। সেখান থেকে আফিয়া অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস কেনে। কেনাকাটার পর তারা দুইজনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আফিয়া আসিফকে বলে, শোনো না, আমার মনে হচ্ছে আরো কিছু কেনা বাকি রয়েছে। কে, তোমার মাথা ঠিক আছে তো? দেখো, পুরো মার্কেট তো কিনে নিয়ে বাড়িতে চলে এসেছো, এখন আবার বলছো আরো কিনতে বাকি রয়েছে। হ্যাঁ, অনেক কিছু বাকি আছে। আচ্ছা যাই হোক না কেন, কালকে আমার সঙ্গে আবার শপিং এ যাবে? না না, কালকে আর আমি টাইম দিতে পারবো না। আজকে আমি অফিসে ছুটি করে তোমার সঙ্গে শপিং করতে গিয়েছিলাম। আমার কত কাজ পড়ে রয়েছে তুমি জানো, কিন্তু তবুও আমি তোমার সঙ্গে শপিং করতে গিয়েছিলাম। কালকে আর আমি আর যেতে পারবো না, ক্ষমা করবে। আমি জানতাম তুমি যাবে না। তুমি আমায় একদম ভালোবাসো না, তাই জন্য তুমি এরকম কথা বলছো। দেখো, একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি যদি তোমাকে না ভালোবাসতাম তাহলে এত কিছু কিনে দিতাম? প্লিজ আসিফ, আমার জন্য আর একটা দিন অফিসে গ্যাপ দাও না। একদিনই তো, বলো। তুমি বুঝতে পারছো না? দেখো, আমার কোম্পানিতে কত মানুষ কাজ করে। আমি যদি এরকম ভাবে রোজের কাজ ছুটি করি তাহলে তো ওদের প্রবলেম হবে। না, আমি আর কিছু শুনতে চাই না। কাল আমার সঙ্গে শপিং এ যেতেই হবে, ব্যাস। আফিয়া অনেক যাচাযাচি করার পর আসিফ রাজি হয়। পরের দিন আবার শপিং করতে যাবার জন্য বেরিয়ে পড়ে। সেদিনও আফিয়া অনেক কেনাকাটা করে বাড়ি ফেরে। বাড়ি ফিরে আসিফকে বলে, এবার মনে হচ্ছে সবকিছু কেনাকাটা একদম ফিনিশ। এবছরে ঈদটা আমার খুব ভালো করে কাটবে। সত্যি এখন থাকতে আমার যে আনন্দ হচ্ছে নয়। যাক বাবা, তাহলে বেঁচে গেলাম। আফিয়া, তাহলে কাল থেকে আমি অফিস যেতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কাল থেকে তুমি অফিসে চলে যেও। আমার আর কিছু কেনাকাটা করার নেই। ঈদের শপিং পুরো ফিনিশ হয়ে গেছে। এই বছরের ঈদটা আমি খুব ভালো করে সেলিব্রেট করব। অনেক জায়গায় ঘুরতে যাব, আর তার সঙ্গে অনেক সুস্বাদু খাবার তো রয়েছে। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন আফিয়া তার প্রতিবেশীর এক মেয়েকে দেখে, যে কিনা একটা অনেক সুন্দর ড্রেস পরেছিল। সেই দেখে আফিয়ার খুব লোভ হয়। তখন আফিয়া মনে মনে ভাবে, এই ড্রেসটা কত সুন্দর, এটা আমি আগে দেখলাম না কেন? আসিফকে যদি আমি আবার বলি ড্রেস কিনে দেওয়ার কথা, তাহলে ও তো আর রাজিই হবে না। না, আমি একবার আসিফকে বলে দেখব। আফিয়া মনে মনে ভেবে রেখে দেয় যে রাত্রেবেলা আসিফ যখন অফিস থেকে বাড়ি ফিরবে তখন সে তাকে আবারও ড্রেস কেনার কথা বলবে। এইরকম ভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রেবেলা আসিফ যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন আফিয়া বলে, বলছি আসিফ, শোনো না, আমার নয় আর একটা ড্রেস কেনার ইচ্ছে করছি। তুমি কি কালকে আমাকে আর একবার শপিং এ নিয়ে যাবে? আফিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? দেখো, এই রোজার মাসে এরকম সব সময় শপিং করতে যেতে আর ভালো লাগে না। এই তো দুদিন কাজ ছুটি করে তোমাকে নিয়ে শপিং করে আনলাম, এতেও তোমার মন ভরে না? আবার শপিং করতে যেতে হবে? আমি আর পারবো না যেতে, আমাকে ক্ষমা করো। আসিফ, তুমিই তো বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, আর একটা ড্রেস কেনার কথা বলছি তুমি সেটাও দিতে পারবে না। রোজার মাস তো কি হয়েছে, এখন থেকে যদি শপিং না করি তাহলে ঈদেতে কিরকম ভাবে পুরো কমপ্লিট করব বলো? সব সময় নিজের মতন কাজ করো তো। শুনে রাখো, আমি আর তোমাকে শপিং করতে নিয়ে যেতে পারবো না, কারণ আমি সারাদিন রোজা রাখি। সন্ধেবেলা খাওয়া দাওয়া করে অনেক কষ্ট হয়। আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি একাই গিয়ে তোমার শপিং করে নিয়ে আসো। এই বলে আসিফ রাগেতে সেখান থেকে চলে যায়। এই দেখে আফিয়ারও খুব রাগ হয়, কিন্তু সে কিছুই বলতে পারে না।
পরের দিন আসিফ যখন সকালবেলা অফিসে বেরিয়ে যায়, তখন আফিয়া রোজা করে অত কড়া রোদ্দুরে শপিং করার জন্য বেরিয়ে পড়ে। এ দোকান ও দোকান ঘোরাফেরা করতে করতে তার অনেক কষ্ট হয় এবং রোজা করে থাকার কারণে আরো কষ্ট হয়, যার ফলে আফিয়া মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। রাস্তায় উপস্থিত থাকা কিছু লোক তাকে তুলে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করার কিছুক্ষণ পর আফিয়ার জ্ঞান ফেরে। তখন আফিয়া আসিফকে ফোন করে। হ্যালো আসিফ, আমি সকালবেলা যখন শপিং করতে বার হয়েছিলাম অনেক চড়া রোদ্দুর ছিল আর অনেকগুলো দোকান ঘুরে ঘুরে ড্রেসগুলো দেখছিলাম। তখনই আমার মাথাটা ঘুরে যায়, আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। ওখানে কিছু মানুষ আমাকে হসপিটালে নিয়ে আসে। তুমি অফিস থেকে সোজা হসপিটালে চলে এসো। আফিয়া, তুমি হসপিটালে? এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানতেই পারলাম না। এই জন্যই বারণ করেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এবার বুঝতে পেরেছে তো একা বার হবার ফল। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি অফিস থেকে হসপিটালে যাচ্ছি, তারপর তোমাকে নিয়ে বাড়ি ফিরবো। এই বলে আসিফ ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর আসিফ হসপিটালে পৌঁছায়। আসিফ আফিয়ার কাছে যায়, তখন সেখানেই দাঁড়িয়ে থাকা ডাক্তারবাবু আসিফকে বলে, দেখো, আপনার স্ত্রী এখন খুবই দুর্বল আর খুবই অসুস্থ। আমি ওষুধগুলো লিখে দিয়েছি, ওইগুলো টাইমে টাইমে খেতে বলবেন, না হলে আপনার স্ত্রী আরো দুর্বল হয়ে কমজোর হয়ে যাবে। কিছুক্ষণ পর আসিফ আফিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। তখন আফিয়া আসিফকে বলে, আসিফ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি সামান্য একটা ড্রেসের জন্য এত চড়া রোদ্দুরে শপিং করতে বেরিয়ে পড়েছিলাম। সত্যি আজ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও আসিফ। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। দেখো, সামান্য তো একটা ড্রেসটা তো আবার অন্য সময়ও কেনা যাবে, কিন্তু আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? এই বছরে ঈদটা তাহলে আমি আর খুশিতে পালন করতে পারতাম না। এইরকম ভাবেই আফিয়া তার নিজের ভুল বুঝতে পেরে আসিফের থেকে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে সে আর কোনোদিন এইরকম করতো না। দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। আফিয়া এবং আসিফ খুব আনন্দের সঙ্গে ঈদ পালন করে। এইভাবে তারা হাসি খুশিতে দিন কাটায়। সুনিতা দেবী তার দুই ছেলে বিশাল ও জয় এবং তার দুই বৌমা শিল্পা ও জয়িতাকে নিয়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করত। সুনিতা দেবীর ছোট বৌমা জয়িতাকে দেখতে খুবই সুন্দর ছিল। জয়িতার গায়ের রং খুবই ফর্সা ছিল, যার কারণে জয়িতা শিল্পাকে দেখে সবসময় অহংকারের কথা বলতো। সুনিতা দেবী তার বড় বৌমা শিল্পাকে একদমই দেখতে পারত না, কারণ শিল্পাকে দেখতে খুবই কালো ছিল। সুনিতা দেবী তার দুই ছেলের বিয়ে প্রায় 1 বছর আগে দিয়েছিল। এখন সুস্মিতা দেবীর ছোট বৌমা গর্ভবতী হওয়ার কারণে সুনিতা দেবী জয়িতার খুব ভালো করে খেয়াল রাখত। শিল্পা গর্ভবতী হচ্ছিল না, কারণ তার একটা সমস্যা দেখা দিচ্ছিল, যার কারণে শিল্পাকে তার শাশুড়ি মা বাড়ির সমস্ত কাজ করাতো। এমনই একদিন সুস্মিতা দেবী শিল্পাকে বলে, বৌমা, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি দেখতে পাচ্ছ না আমার ছোট বৌমা কিছু না খেয়ে বসে রয়েছে? যাও, ওর জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে শিল্পা রান্নাঘরে স্যুপ বানাতে চলে যায়। শিল্পা চলে যাবার পর সুস্মিতা দেবী তার ছোট বৌমাকে বলে, ছোট বৌমা, তুমি কিছু খাওনি কেন? তুমি তো জানো তুমি গর্ভবতী, আর গর্ভবতী অবস্থায় অনেক সাবধানে থাকতে হয় আর সব সময় ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হয়। আর তুমি এইরকম ভাবে না খেয়ে থাকলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ মা, আমি জানি, আমি নিজের খুব ভালো করে খেয়াল রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। শাশুড়ি বৌমা মিলে এইসব কথা বলছিল। কিছুক্ষণ পর শিল্পা তার ছোট জায়ের জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসে। এই নাও, আমি তোমার জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। মা, আমি আপনাকে কিছু বলতে চাই, আর এটা অনেক ইম্পর্টেন্ট কথা। আসলে কি বলুন তো, আমার মা ফোন করেছিল, বলছিল এই সময়ে সামনে যদি সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি রাখা যায় তাহলে ওইরকম সুন্দর বাচ্চা হয়। আর আমি চাই আমার রুমে চারিদিকে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি থাকুক, যাতে আমি সব সময় ওই বাচ্চাগুলোর ছবি দেখতে পাই। হ্যাঁ বৌমা, ঠিক আছে, তোমার মা একদম ঠিক কথা বলেছে। আমি কালকেই তোমার রুমে ছোট ছোট ফর্সা বাচ্চাদের ছবি কিনে এনে লাগিয়ে দেব। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে।
হয়েছে, কিন্তু মা আর একটা প্রবলেম দেখা দিচ্ছে। আপনি যদি দয়া করে শিল্পাকে আমার কাছ থেকে একটু দূরে থাকতে বলেন তাহলে খুব ভালো হয়। যদি ওর কালো ছায়া আমার বাচ্চার উপরে পড়ে তাহলে আমার বাচ্চাটাও কালো হয়ে যাবে, আর আমি চাই না আমার বাচ্চা কালো হোক। জয়িতার কথা শুনে শিল্পার খুব খারাপ লাগে এবং তখন তার চোখে জল চলে আসে। তবুও শিল্পা জয়িতাকে কিছুই বলে না। সুস্মিতা দেবী শিল্পাকে বলে, বড় বৌমা, তুমি কাল থেকে জয়িতার আশেপাশে যাবে না। খাবার বানিয়ে রান্নাঘরে রেখে দেবে, আমি ছোট বৌমাকে রুমে খাবার দিয়ে আসবো। এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায়। বেচারি শিল্পা মন খারাপ করে তার রুমে চলে যায়। শিল্পা যখন তার রুমে মন খারাপ করে বসেছিল তখন তার শাশুড়ি মা তার কাছে গিয়ে বলে, বৌমা দেখো, এটাতে তুমি মন খারাপ করো না। এই রকম আমি চাই না। ছোট বৌমার খুশির জন্য আমাকে করতে হচ্ছে। তুমি তো জানো এটা আমাদের বাড়ির প্রথম বাচ্চা, তাই আমি ছোট বৌমার এত খেয়াল রাখছি যাতে ওর কোনো কষ্ট না হয়। ঠিক আছে মা, এটাতে আমার কোনো অসুবিধা নেই আর কোনো আপত্তিও নেই। আমার গায়ের রং ওপরওয়ালা কালো বানিয়েছে, এটাই আমার দোষ। এই বলে শিল্পা বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায়। এই রকম ভাবে প্রায় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন শিল্পা রান্নাঘরে খাবার বানাচ্ছিল। ঠিক তখনই শিল্পা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। সেই সময় বিশাল রান্নাঘরে আসে। এসে দেখে শিল্পা অজ্ঞান হয়ে নিচে পড়ে রয়েছে। এই দেখে বিশাল অনেক ভয় পেয়ে যায়। শিল্পা, শিল্পা কি হয়েছে তোমার? ওঠো, চোখ খোলো। বিশাল অনেকবার ডাকাডাকি করার পরেও শিল্পার চোখ খোলে না। তখন বিশাল তাড়াতাড়ি করে শিল্পাকে তুলে নিয়ে পাশের একটা হসপিটালে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু শিল্পাকে চেক আপ করে। চেক আপ করার পর ডাক্তারবাবু বিশালকে বলে, আপনার জন্য একটা সুখবর রয়েছে। আপনার স্ত্রী গর্ভবতী। আপনার স্ত্রী মা হতে চলেছে। আপনি আপনার স্ত্রীকে খুব ভালো করে খেয়াল রাখবেন। ডাক্তারবাবুর কথা শুনে বিশাল খুব খুশি হয়ে যায়। তখনই সে ছুটে শিল্পার কাছে যায় এবং তার কাছে গিয়ে বলে, শিল্পা, শিল্পা, আজ তুমি আমাকে খুশির খবরটা শুনিয়ে দিলে। যেই খুশির খবরটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। শিল্পা, তুমি মা হতে চলেছো। বিশাল এবং শিল্পা দুইজনেই খুব খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে বিশাল তার পরিবারকে শিল্পার গর্ভবতী হওয়ার খবরটা শোনায়। সকলেই শিল্পার গর্ভবতী হওয়ার কথা শুনেও যেন শুনতে পাচ্ছিল না। তখনই জয়িতা বলে, শিল্পা গর্ভবতী হয়েছে, তা কি করব আমরা? আমরা কি ওকে মাথায় তুলে নাচবো? আমিও তো গর্ভবতী। সত্যি বর্দা, তুমি এমন করছো যেন তোমার স্ত্রী বাঘ মেরে দিয়েছে। আরে বৌমা, ছাড়ো তো এর কথা। আমি জানি বড় বৌমার একটাই নাটক এবার শুরু হবে। একটুখানি কাজ করে হাঁপিয়ে যাবে আর বাকি সব কাজ আমাকে দিয়ে করাবে। এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায়। এই রকম ভাবেই দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে যায়। বেচারি শিল্পার পেট জয়িতার পেটের থেকে একটু বেশি বড়ই দেখাচ্ছিল। সেই দেখে জয়িতা তার শাশুড়ি মাকে বলে, মা, একবার আপনি জয়িতার পেটটা দেখুন, যেন মনে হচ্ছে বড় বড় ইট পাথর পেটের মধ্যে পুরে রেখেছে। মা, আমি বলি কি, একবার বরং ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে নিয়ে আসুন, সত্যিটা জেনে আসুন। সত্যি শিল্পা গর্ভবতী নাকি নাটক করছে? জয়িতা যখন তার শাশুড়ি মাকে এইসব কথা বলছিল সেই সময় বিশাল পেছন থেকে শুনে নেয়। তখন বিশাল মনে মনে বলে, ঠিকই তো, যেদিন থেকে শিল্পা গর্ভবতী হয়েছে সেই দিনের পর থেকে না আমি একবারও শিল্পাকে চেক আপ করাতে নিয়ে যাইনি। আমি বরং আজকে একবার শিল্পাকে চেক আপ করাতে নিয়ে যাই। এই বলে বিশাল শিল্পার কাছে যায়। তখন সে শিল্পাকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করাতে যায়। তখন ডাক্তারবাবু শিল্পাকে ভালো করে চেক আপ করে। চেক আপ করার পর ডাক্তারবাবু বলে, মিস্টার বিশাল, আপনার স্ত্রী যমজ বাচ্চা দিতে চলেছেন। এখন থেকে আপনার স্ত্রী ভালো করে খেয়াল রাখবেন, বুঝেছেন? ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে বিশাল আরো খুশি হয়ে যায়। তখন সে খুব সাবধানে শিল্পাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে বিশাল তার পরিবারকে শিল্পার যমজ বাচ্চার কথা বলে। মা, তুমি জানো শিল্পা যমজ বাচ্চা দিতে চলেছে। ওর পেটে যমজ বাচ্চা রয়েছে। আমি ডাক্তারবাবু কাছ থেকে নেক্ষু চেক আপ করে নিয়ে আসলাম। এখন থেকে ওর ভালো করে খেয়াল রাখতে হবে। যমজ বাচ্চা জন্ম দিতে চলেছে তো আমি কি করব? বিশাল, তোর বৌদিও তো গর্ভবতী, তুই একবারও তো তার কথা জিজ্ঞাসা করিস না। শিল্পা, তাড়াতাড়ি তুমি ছোট বৌমার জন্য কিছু বানিয়ে দাও। সকাল থেকে বেচারি কিছু খায়নি।
এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথা মতো শিল্পা তার ছোট জায়ের জন্য রান্নাঘরে খাবার বানানোর জন্য যায়। শিল্পার পিছন পিছন বিশালও যায়। সেখানে গিয়ে বিশাল শিল্পার হাতে হাতে সাহায্য করে দেয়। খাবার বানানো হয়ে যাবার পর বিশাল তার বৌদির জন্য খাবার সাজিয়ে তার বৌদির রুমে নিয়ে আসে। খাবার দিয়ে বিশাল তার বৌদিকেও শিল্পার যমজ বাচ্চার কথা শোনায়। শিল্পার যমজ বাচ্চার কথা শুনে জয়িতা মনে মনে অনেক হিংসা করতে থাকে। বিশাল খাবার দিয়ে রুম থেকে চলে যায়। তারপর তার স্ত্রীর জন্য সে তার রুমে খাবার নিয়ে যায়। সেখানে তারা দুইজনে মিলে খাবার খেতে থাকে। শিল্পা আর বিশাল যখন তাদের রুমে খাবার খাচ্ছিল তখন সেখানে জয়িতা গিয়ে বলে, শিল্পা, খাবার খাওয়া হয়ে গেলে আমার রুমে যাবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে জয়িতা তার রুমে চলে যায়। জয়িতা তার রুমে গিয়ে মনে মনে ভাবে, এমন কিছু একটা করব যাতে এই শিল্পা আর শিল্পার যমজ বাচ্চা মারা যায়। হ্যাঁ, এই তো, এই কলার খোলাগুলো আমি এখানে ওখানে ফেলি। শিল্পা যখনই আমার রুমে আসবে তখনই পা স্লিপ করে পড়ে যাবে। জয়িতা তাড়াতাড়ি করে অনেক কটা কলা খেয়ে নিয়ে কলার খোলাগুলো রুমের চারিদিকে ফেলে দেয়। এইবারে বুঝবে মজা, যখনই শিল্পা আমার রুমে আসবে তখনই পড়ে যাবে। জয়িতা দরজার কিছুটা দূরে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথাগুলো বলছিল। তখনই শিল্পা তার রুমে আসে। তাড়াতাড়ি করে সোজা আসতে গিয়ে শিল্পা জয়িতার গায়ের উপরে পড়ে যায়। তখনই দুইজনের পেটে খুব জোরে আঘাত লাগে, যার কারণে তাদের পেটে পেন শুরু হয়। তাদের দুইজনকেই হসপিটালে ভর্তি করা হয়। জয়িতার বাচ্চা হবার পরেই সে মারা যায়। অন্যদিকে শিল্পার দুই যমজ বাচ্চাই পুরোপুরি সুস্থ সফলভাবেই হয়। এই দেখে জয়িতা খুব পস্তাতে থাকে এবং তখন সে তার নিজের ভুল বুঝতে পারে। হসপিটাল থেকে ছুটি দিয়ে দেবার পর তারা সকলে বাড়িতে আসে। জয়িতা তার রুমে এসে একা একা কথা বলছিল। আজ আমার ভুলের জন্যই আমি আমার বাচ্চাকে হারালাম। আজ যদি আমি শিল্পার বাচ্চাকে মারার প্ল্যান না করতাম তাহলে হয়তো আমার বাচ্চাটাও বেঁচে থাকতো। সত্যি আমি খুব বড় ভুল করে ফেলেছি। জয়িতা যখন এইসব কথা বলছিল তখন পিছন থেকে তার শাশুড়ি মা সবকিছু শুনে ফেলে। তখন তার শাশুড়ি মা অনেক রেগে যায় এবং তাকে অনেক কিছু কথা শোনায়। তখনই সেইখানে শিল্পা তার দুই যমজ বাচ্চাকে নিয়ে আসে। জয়িতা, তুমি তো আমার ছোট বোনের মতো। আমি জানি তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো। দেখো, আমার দুটো যমজ সন্তান হয়েছে। আমি দুইজনকে কি করে মানুষ করব? আমি জানি তুমি খুব ভালো মা হতে পারবে। এই নাও, তুমি আমার একটা সন্তানকে মানুষ করো। একজনকে তুমি মানুষ করো আর একজনকে আমি মানুষ করব। এইরকম ভাবেই শিল্পা তার ছোট জাকে একটা সন্তান দিয়ে দেয়। সেদিনের পর থেকে তারা সকলেই হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।